আমার হাতে এমন একটি ফোন রয়েছে যে ফোনের 5টি দিক শোনার পরে মনে হবে উফ এই ফোনটা মনে হয় নেওয়াটা ঠিক হবে, আবার এর এমন 5টি দিক রয়েছে যেগুলি শোনার পরে মনে হবে না এই ফোনটা না নেওয়াটাই ঠিক হবে। ওয়েল, আমার হাতে রয়েছে CMF Phone 2 Pro। 2025 সালে এসে এই সময় আনঅফিশিয়াল মার্কেট থেকে ফোনটা নেওয়া ঠিক হবে কি হবে না, আর ভালো দিক থাকলে কি কি রয়েছে, খারাপ দিক কি কি রয়েছে, সেগুলি সবই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। নাথিং এর ফোনগুলোর ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা রিফ্রেশিং অ্যান্ড ইউনিক কিছু খুঁজছেন ইউআই থেকে শুরু করে ডিজাইনের ভিতরে, অ্যান্ড্রয়েডের মধ্যে মনে হয় নাথিং এ একটা মাত্র অপশন রয়েছে, যার পিছনটা অবশ্য প্লাস্টিকের, বডি ফ্রেম প্লাস্টিকের। ও হ্যাঁ, এর রিয়ার প্যানেলটা কিন্তু আবার পরিবর্তন করা যায়, যদিও বাংলাদেশে ওইটা একটা হ্যাসেল মনে হয় আমার কাছে, মানে আপনাকে অনেক টাকা দিয়ে ওই রিয়ার প্যানেল কিনতে হবে আলাদাভাবে। যাই হোক, স্ক্রিনের উপরে পান্ডা গ্লাস প্রোটেকশন দিছে। ওভারঅল বিল্ড অ্যান্ড ডিজাইনে এই ফোনটা আমার কাছে মনে হয়েছে পিছিয়ে থাকছে। এর বডি ফ্রেম প্লাস্টিক, রিয়ার প্যানেল প্লাস্টিক, IP54 এর রেটিং অ্যান্ড স্ক্রিনে গরিলা গ্লাস প্রোটেকশন না থাকার কারণে, মানে এক কথায় অতটাও ডিউরেবল ফোন না ভাই এটা। তবে হাতের ভিতরে নিলে প্রিমিয়াম ফিল দেয়, হালকা পাতলা লাগে। এই হালকা পাতলা লাগার পিছনে রিজন কিন্তু এই ফোনে মাত্র 5000 mAh এর ব্যাটারি দিছে, যেটাও কিনা এই প্রাইস রেঞ্জে বা এই সময় এসে অনেকটাই কম। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে ফারাজি টেকনোলজি, যাদের যমুনা ফিউচার পার্কে ফিজিক্যাল শপও রয়েছে, অ্যান্ড তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। এই মুহূর্তে তাদের কাছে আপনারা CMF Phone 2 Pro ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাবেন, 8128 এবং 8256GB। আপডেট প্রাইসটা আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারেন, যেহেতু আনঅফিশিয়াল ফোন প্রাইস আসলে স্টেবল থাকে না। তারপরেও আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে 8128GB সেল হচ্ছে 28000 টাকার আশেপাশে, অ্যান্ড 8256GB সেল হচ্ছে 31000 টাকার আশেপাশে। ফোনটা এই প্রাইস রেঞ্জে বেশ কিছু ভালো দিক অফার করছে, যেমন ক্যামেরাতে আমরা একটা টেলিফোটো লেন্সও পাচ্ছি, যেটা 50mm ফোকাল লেন্থের ছবি তোলা যায়, মানে পোর্ট্রেট মোডে দারুণ সব ছবি তুলতে পারবেন। 10 বিটের HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে প্যানেলও দিছে। সেই সাথে ডিজাইনে ইউনিক ব্যাপার তো রয়েছেই, অ্যান্ড নাথিং ওএস এর মজা ভাই। এই জায়গাটায় আবার 3 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হচ্ছে। তবে ওই যে বলেছিলাম, এই ফোনটায় এমন কিছু মন্দ দিক রয়েছে যেগুলি আপনাকে আবার দ্বিধার ভিতরে ফেলে দিবে। এখানে একটা মজার ব্যাপার রয়েছে, দেখেন আমি প্রথমে বক্সটা খুলে দেখছিলাম যে আমি বাংলাদেশের কোনো ফোন আনবক্সিং করছি নাকি, মানে নাথিং বক্সের ভিতরে এত কিছু দিবে এটা তো ভাবা যায় না। বক্সটা মোটা সোটা, যার ভিতরে একটা সফট কেস দিছে, যদিও এটা অত বেশি কোয়ালিটি ফোন না, কয়েকদিন পরে হলদে হয়ে যাবে। টাইপ C to C কেবল দিছে, 33 ওয়াটের চার্জার দিছে, অ্যান্ড একটা আইকনিক কালার CMF Phone 2 Pro জন্য সিম ইজেক্টর পিন দিছে। ডিজাইন পার্টে আরো কিছু বিষয় রয়েছে, যেমন টপে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি, বাট ডুয়েল স্পিকার নাই, মানে এই ফোনে স্টেরিও সাউন্ড এক্সপেরিয়েন্স করা যাবে না। অনেকটাই লাখ টাকার ফোনে 60 হার্টজের ডিসপ্লে থাকার মতো। রাইটে পাওয়ার বাটন, তার নিচে রয়েছে এসেনশিয়াল স্পেস। এটার একটা ইউনিক কাজ রয়েছে, যেমন প্রেস করে ধরে রাখলে স্ক্রিনশট নাই, অ্যান্ড দেন স্ক্রিনশটগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় সে স্টোর করে, আবার ওই স্ক্রিনশটগুলোকে সামারি আকারে লিখেও দিতে পারে। আপনি আবার স্ক্রিনশট নেওয়ার সময় ভয়েস কমান্ড করতে পারেন, মানে ভয়েস সেভ করতে পারেন যে এই স্ক্রিনশটে আসলে কি আছে না আছে। আই ডোন্ট নো কতজন এটা ব্যবহার করবেন, বাট আমার কাছে একটা ইউজফুল ফিচার মনে হয়েছে। আমরা এই ফোনে 6.77 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের 120 হার্টজের অ্যামোলেড প্যানেল পাচ্ছি, যেটা নাম দিছে আবার ফ্লেক্সিবল ডিসপ্লে, বাট এটা আদেও কতটা ফ্লেক্সিবল, মানে বাকাইলে ওই ফ্লেক্সিবল কথার মানেটাই ভেঙে যাবে মনে হচ্ছে। টাচ স্যাম্পলিং রেট 1000 হার্টজের, এবং এখানে আবার PWM ডিমিং রয়েছে 2160 হার্টজের সম্ভবত, হ্যাঁ 2160 হার্টজের। 3840 হার্টজ আমরা অনেক ফোনে এখন দেখছি। 2160 হার্টজটা কিছুটা কম, বাট এটা স্ট্যান্ডার্ড। আপনারা একটু রিসার্চ করলে জানতে পারবেন PWM ডিমিংটা যত বেশি থাকবে চোখের জন্য তত ভালো, মানে ডিসপ্লেতে ফ্লিকার অনেক কম থাকে। সো এটা বেশি থাকা মানেই হচ্ছে ওই ডিসপ্লেটা আপনার চোখের জন্য বেশি ভালো। ডিসপ্লেটা এমনিতেই ভালো কোয়ালিটি দিচ্ছে। এখানে HDR10+ সাপোর্টেড 10 বিটের প্যানেল, ইউটিউবে 4K 60 হার্টজের ভিডিও আপনি স্মুথলি দেখতে পারবেন। ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের সমস্যা নাই, তবে সমস্যা হলো এর চিন বেজেল এরিয়া। সিমেট্রিক্যাল দিছে, যে কারণে দেখতে মানে তাকানো যাচ্ছে একটু, অন্তত বলা যায় ডিসপ্লেটা খুঁজে পাচ্ছে এই ফোনের ভিতরে। যদি এইটাও না করতো তাহলে মনে হয় না এই ডিসপ্লের দিকে তাকানো যাইতো। দেখেন আমার কাছে তো 10-12 হাজার টাকার ফোনই মনে হয়েছে। আপনাদের কাছে চিন বেজেল এরিয়ার জন্য কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা এখানে টিপিক্যাল ব্রাইটনেস পাচ্ছি 800 নিটস, তারপরে আউটডোর মানে HBM ব্রাইটনেস যেটাকে বলা হয় ওইটা 1300 নিটস, তারপরে পিক ব্রাইটনেস 3000 নিটস। সানলাইটে ভিজিবিলিটি গুড এনাফ, মানে ওই লেভেলের এক্সপেকটেশন আপনার রাখা ঠিক হবে না, যেটা সেমি ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে আসলে দেয়া হয়। ইনডোরের ব্রাইটনেসটা এরকম মনে হয়েছে, মাঝে মাঝে ফুল দিতে হচ্ছিল, বিশেষ করে যখন ডার্ক থিমে মুভি দেখা হয় বা কোনো গেমিং করছিলাম তখন মনে হচ্ছে একটু ফুল দেই। আউটডোরে হ্যাঁ অটো ব্রাইটনেসে রাখতে হচ্ছে, অ্যান্ড সেই সময়টাই গুড এনাফ মনে হয়েছে আউটডোরের ব্রাইটনেসটা। দেখেন আমরা তো এই বাজেটে সেমি ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাগশিপ কোয়ালিটির ব্রাইটনেস পাবো না যে সকল ফোনগুলোতে আসলে দিয়ে থাকে, ওই তুলনায় এটা
নিয়ে আসলে সন্তুষ্ট থাকার মতোই। সবকিছু মিলিয়ে বাজেটে এই ডিসপ্লেটা নিয়ে হ্যাপি থাকার মতোই। আপনি গেমিং করেন বা মাল্টিমিডিয়া কনজিউম করেন বা হালকা পাতলা প্রোডাক্টিভ কাজ করেন না কেন, অনেকেই ভিডিও এডিটিং করি, তো সেই ক্ষেত্রে এই ডিসপ্লেটা আসলে হতাশ করেনি আমাদেরকে। যেমন দেখেন এর হার্ডওয়্যারের সাথে এসওসির পার্ট, যেখানে আমরা Dimensity 7300 Pro এসওসি পাচ্ছি, অ্যান্ড দেন ডিসপ্লে, এই তিনটা মিলে একটা কম্বাইন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আমরা পাচ্ছিলাম। নাথিং এর ওএসও এই জায়গাটায় রয়েছে, যেটা স্মুথ অ্যান্ড ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে ডিসপ্লে থেকে দিতে পারছিল। শুধু এই ডিসপ্লেতে একটা জায়গায় কমতে, সেটা হলো চিন বেজেল এরিয়া। তাছাড়া আর তেমন কোনো খারাপ দিক আসলেই নেই। তবে খারাপ দিক রয়েছে এর ক্যামেরাতে। ও ক্যামেরাতে তো ভালো বলছিলাম, টেলিফটো লেন্স বসাইছে, খারাপ দিকের কি আছে? 3টা লেন্স বসাইছে, 3টা ক্যামেরা দিছে মানলাম, বাট একটাতে ওআইএস দেয় নাই। অন্তত টেলিফটো লেন্সটাই তো ওআইএস দেওয়া দরকার ছিল। আমি যখন পোর্ট্রেটের ছবি তুলছি তখন টেলিফটোর এই 50mm হয়ে যাচ্ছে 70mm, মানে 70mm ফোকাল লেন্থ আমাকে হাত দিয়ে ধরে রাখা লাগছে স্টেবল ভাবে। যদি নড়ে চড়ে যায় তাহলে ছবি ভালো পাই না, বিশেষ করে যখন একটু ডার্ক লাইটে ছবি তোলা হয় বা কোনো রানিং অবজেক্টের ছবি তোলা হয়, ওই সময়টায় হাত যথেষ্ট স্টেবল রাখার প্রয়োজন পড়ে। মানে কোনো কিছু চলে যাচ্ছে, খ্যাস, এভাবে কি ছবি তোলা সম্ভব ভাই? তবে কি ক্যামেরার কোয়ালিটি খারাপ? আগে চলেন দেখি কি কি ক্যামেরা এখানে রয়েছে। 50 মেগাপিক্সেল ওয়াইড পাচ্ছি আমরা, এই জায়গাটায় 24mm ছবি তোলা যায়। তারপরে যে টেলিফটো লেন্সটা বসানো হয়েছে, এই জায়গায় আমরা 50mm ছবি তুলতে পারবো, এখানেও 50 মেগাপিক্সেল দিছে। আলট্রাওয়াইডে 15mm তোলা যাবে, মানে 15mm, এটা আবার 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, অনেক কম, মানে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড। তারপরে ভাই এই টেলিফটো দিয়ে ওইটাকে আবার খারাপ বলতে পারছি না। নাথিং বা সিএমএফ যাই বলেন না কেন, এই সকল ফোনগুলোর ক্যামেরার কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে কেমন জানেন, যে একটা ইমেজে, যেখানে একটা ফ্রেমে আপনি ছবি তুলছেন, গল্প রয়েছে, ওই গল্পটা আপনি ওই ফোন দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। মানে ওভারঅল ছবির কন্ডিশন দেখে এরকম মনে হবে সবকিছু ব্যালেন্সড, ওভার এক্সপোজ হয় না, হাইলি স্যাচুরেটেড করে না বা কন্ট্রাস্টই মনে হয় না। ডাইনামিক রেঞ্জটাও এভারেজ মানের, যেটা খুব বেশি আপনার ইমেজের উপরে ইফেক্ট ফেলবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ডার্ক টোন ফিল করা যায়, বাট ওইটা খুব একটা নোটিসেবল না। আপনার মূল গল্পটা সে সুন্দরভাবে হাইলাইট করতে পারে আপনার প্রসেসটার মাধ্যমে। সো সব মিলিয়ে এর ক্যামেরার কোয়ালিটি 50 মেগাপিক্সেল, যেখানে আমরা মেইন লেন্স বলেন মানে 24mm বা টেলিফটোতে যে ছবিগুলো তুলেছি সেইগুলোর একই রকম রেজাল্ট পেয়েছি। মানে ইমেজের ভিতরে যে আমি লেন্সগুলো পরিবর্তন করছি, সেখানে যে কালার ব্যালেন্সের খুব একটা পরিবর্তন হচ্ছে বা হোয়াইট ব্যালেন্সের খুব একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ওই জিনিসটা খুব একটা নোটিসেবল ছিল না। তবে হ্যাঁ, 8 মেগাপিক্সেল মানে 15mm ওয়াইড অ্যাঙ্গেলে যখন ছবি তোলা হচ্ছিল, তখন মেইন লেন্সের থেকে এই ওয়াইড অ্যাঙ্গেলের শার্পনেস ডিটেলস কম পাচ্ছিলাম, সেই সাথে কেমন জানি এক্সপোজার একটু কমিয়ে আনছিল, এই ব্যাপারটা একটু নোটিস করার মতো ছিল। তবে এই জায়গাটায় কালারটা সুন্দরভাবে ব্যালেন্স করতে পেরেছে। মানে ওই তো প্রথম কথাই, যে 3টা লেন্সের ভিতরে কালারের খুব একটা তফাৎ আপনি বুঝতে পারবেন না, মনে হবে আপনি একই লেন্সে জাস্ট জুম ইন জুম আউট করে ছবি তুলছেন। তবে এত সুন্দর যে প্রশংসাগুলি করলাম, ওইগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছিল যখন আমি লো লাইটের ছবিগুলো দেখছিলাম বা লো লাইটে যখন ছবিগুলো তুলছিলাম। কেমন হয়েছে, স্মুথ ব্যাপারটা থাকে, অ্যান্ড অনেক বেশি স্মুথ ব্যাপারটা চলে আসে। সত্য বলতে ব্যাকগ্রাউন্ডের ওয়াশ আউটের ব্যাপারটাও থাকে মাঝে মাঝে, মনে হচ্ছিল না যে আমি মানে 70mm ফোকাল লেন্থের ছবি তুলেছি বা একটা টেলিফটো লেন্স দিয়ে ছবি তুলেছি, একটু জুম করে ছবি তুলেছি। শার্পনেস আরো বেশি দরকার ছিল, মনে হচ্ছিল আমি ওয়াইড অ্যাঙ্গেলটাকে মনে হয় ডিজিটাল জুমে ছবিটা ক্যাপচার করেছি। এই ব্যাপারটা আমার ভালো লাগে না আসলেই। একটু ডার্ক লাইটে, মানে বিকালের সময় দেখা যাচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হবে ভাব, বা যখন রাত্রের সময় ছবিগুলো তোলা হচ্ছিল, তখন নয়েজি ব্যাপারটা কমে এসে একেবারে স্মুথের দিকে ক্যামেরাটা হেলে পড়ছিল। পোর্ট্রেট মোডে 1x 2x 3x 4x মানে 100mm পর্যন্ত ফোকাল লেন্থের ছবি তোলা যায়, যদিও 4x এ 100mm ওইটা খুব একটা কাজের ছবি দিতে পারে না। ফেস স্মুথ করার অপশনও দিছে দেখলাম, মানে রিটাচিং, একটু স্মুথ করে দিবে ফেসগুলোকে। যাই হোক, আমরা যখন ছবিগুলো তুলেছি ব্যাকগ্রাউন্ড ডেপথটা খুবই সুন্দর লাগছিল, ব্লার অ্যান্ড বোকে ইফেক্টগুলো পাচ্ছিলাম ছোট ছোট করে। সেই সাথে এজ ডিটেক্টের কথা বলাই লাগে না, অসাধারণ এজ ডিটেক্ট পেয়েছি, কোনো ধরনের খুঁত পাওয়া যাচ্ছিল না। এরকম বাজেটের ফোন হিসাবে পোর্ট্রেট মোডের ছবিগুলো দেখতে ভালো লাগছিল, বাট ওই ব্যাপারটা রয়েছে, স্মুথের ব্যাপারটা রয়েছে। আমি যেন কেমন দেখলাম যে একটু লো লাইটে ছবি তুললে সে পোর্ট্রেট মোডে, আমি মেইন টেলিফটোটাও ব্যবহার করছি তখনও আমি স্মুথের ব্যাপারটা দেখছি, অ্যান্ড মেইন লেন্সটা ব্যবহার করছি তখনই স্মুথের ব্যাপারটা দেখছি। তার মানে লাইট কন্ডিশন ভালো থাকা লাগবে, অ্যান্ড রাইট অ্যাঙ্গেলে ছবি তুললে এর ছবি তখনই আপনার কাছে কেবলমাত্র ভালো লাগবে, বিশেষ করে পোর্ট্রেট মোডের ছবিগুলো। কুইক একটা ভিডিও টেস্ট আপনাদেরকে করে দেখায়। এখন মেইন লেন্সে ভিডিও হচ্ছে, এই যে লো লাইট থেকে হাইলাইট এরিয়াতে কত দ্রুত লাইটটা ব্যালেন্স করছে একটু দেখেন। ওই যে আকাশটা দেখলে বুঝতে পারবেন। এই যে আমি আরো একবার দেখাচ্ছি, আকাশের দিকে তাকান। এই যে 4K 30 fps শুট করা যায়, 4K 60 fps শুট করা যায় না। আমি যদি টেলিফটোতে যাওয়ার ট্রাই করি, না, টেলিফটোতে গেল না। মানে আপনি যখন 4K 30 fps ভিডিও শুট করছেন, তখন আপনি চাইলেও টেলিফটো লেন্সে যেতে পারবেন না ভিডিওর ক্ষেত্রে।
আমি 2x দিচ্ছি, সেটা ডিজিটাল জুম থাকছে মেইন লেন্স থেকে। তার মানে 4K তে ঠিক এইরকম কোয়ালিটি পাওয়া যাবে। এখন একটু টেলিফটো লেন্স দিয়ে ট্রাই করা যাক, যেখানে 4K 30 fps এগেইন শ্যুট হচ্ছে, মানে 50mm ফোকাল লেন্থে। এই যে ব্যাকগ্রাউন্ড ফিল্ড অফ ভিউটা ভালোই পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ডেপথ পাওয়া যাচ্ছে ভালোই। আমি যদি এটা থেকে ফিরে আসতে চাই তো ফিরে আসতে পারবো না, এখানে ডিজিটাল জুম হবে ঠিক এইরকম। এখন 50mm আছে, সর্বোচ্চ দেখলাম 8x জুম করা যায় সম্ভবত, হ্যাঁ 8x জুম করতে পারছি। তবে যখন ভিডিওটা করা হবে 1080p 30 fps তখন এই যে লেন্স পরিবর্তন করা যাচ্ছে। এখন 1080p 30 fps শ্যুট হচ্ছে, আমি চাইলে অনেক্সে তার মানে মেইন লেন্সে যেতে পারছি ওয়াইড অ্যাঙ্গেলে, আমি চাইলে টেলিফটোতে, হ্যাঁ টেলিফটোতেও কিন্তু গেল। শুধুমাত্র 1080p 30 fps সময় আপনি লেন্স পরিবর্তন করতে পারবেন ভিডিওর ক্ষেত্রে। তাছাড়া আপনাকে আলাদা আলাদা লেন্সে সুইচ করে দেন ভিডিও শ্যুট করতে হবে। সেলফিতে 16 মেগাপিক্সেল পাচ্ছি আমরা, টোনটা ন্যাচারাল লাগছিল, কালারগুলোকেও খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে এই জায়গাটায়। অ্যান্ড এস সেলফি রেডি টু আপলোড, খুবই ভালো কোয়ালিটির আমার কাছে মনে হচ্ছে। 16 মেগাপিক্সেল নিয়ে আমি মোটেও হতাশ না এই জায়গাটায়, যথেষ্ট শার্প পাচ্ছিলাম ইমেজগুলো, অ্যান্ড ডিটেলসও ছিল ইমেজের ভিতরে, ফেস টোনটাও ক্লিয়ারভাবে ফুটিয়ে তুলছিল। আর বেশ ওয়াইড মনে হয়েছে, অনেকে একসাথে গ্রুপ সেলফি টেলফি তোলা যাবে। আমরা কয়েকটা সেলফি ইমেজ দেখিয়ে দিব, দেখলেই বুঝতে পারবেন। মানে আমি হ্যাপি এই সেলফি ক্যামেরা নিয়ে। তবে বলছিলাম যে মেরে দিছে ভিডিও কোয়ালিটিতে। সামনে দেখেন 1080p 30 fps শুট করা যায়, 60 fps দেয় নাই। ইআইএস রয়েছে, সামনে তো ওআইএস থাকে না, পিছনে ওআইএস থাকে। পিছনে ওআইএস নাই, পিছনে ভিডিও দেখলে বুঝতে পারবেন। সামনের ক্যামেরা যথেষ্ট ক্রপ, মানে হাত আমি এভাবে ধরে আছি, তারপরে আমার খাম্বাটা মুখটা একটু দেখা যাচ্ছে। আমি যদি নর্মালি ধরি তো চুল আর দেখা যাবে না। এটা দিয়ে 1080p দিয়ে আসলে এই কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি এখন আর মানে ওই যুগটা নাই ভাই। মিনিমাম এখন 4K এর প্রয়োজন একটা ভিডিও শুটের জন্য, বা আপনি যদি ব্লগিং করেন। আমি কখনোই রিকমেন্ড করি না যে এটা দিয়ে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন, বাট এই তো ভিডিওর কোয়ালিটি এরকমই পাচ্ছি আমরা। মোটামুটি আমরা ডিসপ্লে ডিজাইন ক্যামেরা পার্ট শেষ করে ফেলছি, এবার পারফরমেন্সের পালা। আর নাথিং ফোনের জন্য পারফরমেন্স এমন একটা জায়গা যেখানে আপনি অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন না। মানে এমন যদি হয় যে আপনার একটা ফোন প্রয়োজন শুধুমাত্র পারফরমেন্সের জন্য, তাহলে নাথিং ফোন আপনার জন্য না। হ্যাঁ, অনেকটাই আপনি পিক্সেল ফোনের সাথে তুলনা করতে পারেন, তবে ভাই পিক্সেলের থেকে কিন্তু নাথিং ফোনের পারফরমেন্স আবার অনেক গুণ বেটার। যেমন আমরা এই ফোনের কথাই যদি বলি, CMF Phone 2 Pro, তো এই ফোনটাতে Dimensity 7300 SoC ব্যবহার করছে। হ্যাঁ, অবশ্যই UFS 2.2 এর স্টোরেজ টাইপ রয়েছে, 8GB র্যাম মাত্র দিছে, 128GB বা 256GB স্টোরেজ। তারপরেও এই ফোনে আমরা 90 FPS পাবজি তারপরে সিওডির মতো গেমগুলো স্মুথলি খেলতে পেরেছি। ডেল্টা ফোর্স 60 FPS চলছিল, বাট যে গেমগুলো 90 FPS চলেছে সেইগুলো স্টেবল পারফরমেন্স দিয়েছে। যেমন আমরা যখন 90 FPS গেমিং করছিলাম ওই সময় ফোন ওভারহিট হয় না, মানে আপনি যদি লং টাইম গেমিং করেন তো খুব একটা গরম ফিল করবেন না। প্লাস্টিক বডি এমনিতেই গরম অত বেশি ফিল করা যাচ্ছিল না। অ্যান্ড 90 FPS এভারেজে আমরা পেয়েছি 88, 87 এরকমই। মানে ফ্রেম যে অনেক বেশি ড্রপ করে ব্যাপারটা এরকমও খুব একটা নোটিসেবল ছিল না। দেখেন নাথিং ফোনগুলো বা CMF এর এই লাইন আপের ফোনগুলো আসলে কেমন জানেন, ব্যালেন্সড। আপনার ক্যামেরার মানটা যেরকম দিবে আপনি ঠিক একই পরিমাণে বা সম পরিমাণে আপনি পারফরমেন্স পাবেন, সম পরিমাণে আপনি ডিসপ্লের কোয়ালিটি পাবেন। মানে আপনি একটা ফোন কিনছেন, আপনি ক্যামেরা নিয়েও হ্যাপি থাকবেন এক কথায়, আপনি ডিসপ্লে নিয়েও হ্যাপি থাকবেন, আপনি পারফরমেন্স নিয়েও হ্যাপি থাকবেন। পিক্সেলের মতো আবার না ভাই, মানে পিক্সেলের সাথে অনেকটা তুলনা করছে এরকম ভাবেন না যে পিক্সেলের মতো পারফরমেন্স দিচ্ছে। পিক্সেলের থেকে অনেক বেটার পারফরমেন্স কিন্তু CMF Phone 2 Pro এই ফোনটা থেকে পাওয়া যাচ্ছিল। ও আবার পিক্সেলের সব ফোন ভাইবেন না, পিক্সেল মানে আমি যে ফোনটা দেখাইছি 7 ওইটা থেকে। আচ্ছা, এবার একটু ব্যাটারি নিয়ে কথা বলা যাক। 5000 mAh ব্যাটারি রয়েছে এটাতে, 33 ওয়াটের চার্জিং সুবিধা। আমরা একটু ব্যাটারি ড্রেন টেস্ট করেছিলাম, যেখানে পাবজি অ্যান্ড কল অফ ডিউটি গেমে টেস্ট করেছি। 90 FPS দুইটা গেমে খেলেছি স্মুথ সেটিংসে, যেখানে দুইটা গেমেই 30 মিনিট করে আমরা টেস্ট করেছি। 7% হচ্ছে পাবজিতে গেছে অ্যান্ড 8% যাচ্ছিল হচ্ছে সিওডি গেমে। মানে আপনি একটা ম্যাচ খেললে আমরা সাধারণত দেখি একটু ভালো বা বড় ব্যাটারি থাকলেও এটাতে 4, 5 বা 6 যায় সর্বোচ্চ কোনো ফোনে, বাট এটা দেখলাম একটু বেশি ব্যাটারিটা ড্রেন করে, যেখানে 7% অ্যান্ড 8% চলে গেছিল। এই ফোনের ব্যাটারিটা আমাদের কাছে কেমন মনে হয়েছে, আপনি যদি রেগুলার ইউজেজে ব্যবহার করেন, ডে টু ডে টাস্কগুলো কমপ্লিট করার জন্য ব্যবহার করেন, অন ডে ব্যাকআপ টাইমে আপনি পাবেন, ওইটা নিয়ে সমস্যা নেই। মানে একদিন চলার মতো ব্যাটারি এটাতে আছে। কিন্তু এই সময়ে এই প্রাইস রেঞ্জের হিসাব যদি করা হয় না, আমরা এর থেকে বিগার ব্যাটারি কিন্তু পাচ্ছি, এর থেকে বড় ব্যাটারি অনেক ফোনে দেওয়া হচ্ছে। তো ওই তুলনা করলে, মানে সব কিছুর সাথে তুলনা করলে যে ব্যাটারিটা কিছু দিকে আমার কাছে একটু কম মনে হয়েছে। যারা লং টাইম গেমিং করবেন বা দেখা যাচ্ছে একটু হেভি ইউজ করবেন, ব্রাইটনেস ফুল দিয়ে দেখা যাচ্ছে অনেকেই গেমিং করছেন, মুভি দেখছেন, ওই সময়টা কিন্তু মনে হবে যে ফার্স্ট ব্যাটারিটা ড্রেন হচ্ছে। তবে একদিন চলার মতো ব্যাটারি আপনি এই ফোনটাতে পাচ্ছেন। কানেক্টিভিটিতে আমরা নেটওয়ার্কের ইস্যুস পাই নাই, যে দুইটা সিম দিয়ে ব্যবহার করছি, জিপি অ্যান্ড বাংলা লিঙ্ক। আমার এরিয়াতে
সমস্যা হয়নি যশোরে। সেই সাথে আমরা এখানে ওয়াইফাই 6 পাচ্ছি, একটা ভালো দিক, মানে নেটওয়ার্ক স্টেবিলিটি ভালো পাওয়া যাচ্ছিল, বিশেষ করে গেমিং এর সময় পিনটা কম পাবেন। এনএফসিও রয়েছে, ব্লুটুথ 5.3 থাকছে, এদিক থেকে সমস্যা আমি সেরকম ভাই দেখি নাই। এখন যদি আমি এই ফোনটার 5টা ভালো দিক 5টা মন্দ দিক সহজ কথায় অল্প কথায় আপনাদেরকে বলি, তাহলে এতক্ষণ যে বকবকানিগুলো করলাম সেগুলো আপনারা অল্প কথায় সহজে বুঝতে পারবেন। আচ্ছা, মন্দ দিক দিয়ে শুরু করা যাক। 1 নম্বরে এই ফোনের সিঙ্গেল স্পিকার একটু প্যারা দিবে যারা ডুয়েল স্পিকার অভ্যস্ত আছেন অলরেডি। দ্বিতীয়ত, ক্যামেরাতে ভালো ক্যামেরা দিছে, বাট এখানে ওআইএস দেয় নাই, এটা মেনে নিতে আমারই কষ্ট হচ্ছিল, কেন ভাই। 3 নম্বরে এই ফোনের ব্যাটারি 5000 mAh, না এটা সিরিয়াস ইস্যু না, তারপরেও ভাই এখনকার সময় এসে 5000 mAh কিছুটা হলেও আমার কাছে কম মনে হয়েছে। 4 নম্বরে প্লাস্টিক ম্যাটেরিয়াল, চিপ লাগে না, তারপরেও প্লাস্টিক অ্যান্ড গোয়েলা গ্লাস প্রোটেকশন নাই। অ্যান্ড 5 নম্বরে যে ভাই চিন বেজেল এরিয়া, দেখতে মনে হয় যেন কেমন জানি 10,000-12,000 টাকা দামের ফোন। তাহলে এবার 5টা ভালো দিক। প্রথমত আমার এই ডিসপ্লেটা ভালো লাগছে, একটু আগে চিন বেজেল নিয়ে কথা বললাম, বাট ডিসপ্লে কোয়ালিটি ভালো করছে, ওইদিকে তারা কার্পণ্য করে নাই। দ্বিতীয়ত হইলো এই ফোনের ক্যামেরার কোয়ালিটি, না ওআইএস নাই, বাট এর ক্যামেরা থেকে যথেষ্ট ভালো ছবি তোলা যাচ্ছিল, ভালো কোয়ালিটির ছবি তোলা যাচ্ছিল। 3 নম্বরে এসওসি, যে এসওসিটা দিছে এই প্রাইস সেগমেন্টে হ্যাপি, ওই যে বলছিলাম খুব বেশি আপনি হ্যাপি থাকতে পারবেন না, বাট আপনাকে হতাশ করবে না যে পারফরমেন্সটা আপনি এখান থেকে পাবেন। 4 নম্বরে ওএস অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট। দেখেন, নাথিং এর ইউআই নিয়ে নতুন করে বলার মতো কিছু লাগে না, তাদের ইউআইটা অন্য লেভেলের, একদমই অন্য রকমের। যারা একবার ব্যবহার করছেন তারা এর মজাটা পেয়ে যাবেন। দেন 3 বছরের ওএস আপডেট অ্যান্ড 6 বছরের আবার সিকিউরিটি আপডেট। তারপরে এই ফোনের ডিজাইন, ভাই নাথিং ফোন তো ডিজাইনের জন্যই মেইনলি আলাদা সবার থেকে, না তো ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। যদি আপনি ডিউরেবিলিটির দিকে অত নজর না দেন, তাহলে এই ডিজাইন নিয়ে অন্য সবার থেকে আপনার একটু আলাদা ফিল হবে। তবে ভালো মন্দর বাইরে একটা কথা আছে, সেটা হইলো এই ফোনের প্রাইস কম হতে পারতো। আমার কাছে মনে হচ্ছে আনঅফিসিয়াল মার্কেটে 24-25 রেঞ্জের ভিতরে আসে এই ফোনটা, তাহলে গুড ডিল, সবকিছুই মেনে নেওয়া যাবে তখন। বাট আমি যখন 30+ রেঞ্জে চলে যাচ্ছি, তখন আমার কাছে মনে হয়েছে যে সব থেকে বেশি প্যারাদায়ক বিষয়টা থাকছে সেটা হলো সিঙ্গেল স্পিকার। 30+ রেঞ্জে যখন যাওয়া হচ্ছে, আর তার বাইরে যে আর তেমন কোনো দিক মনে হয় না বলা বাকি আছে আমার দিক থেকে মনে হয়। এই তো ছিল আজকের ভিডিও। ও হ্যাঁ, আপনারা এই ফোন কিনেন আর যে কোনো ফোন কিনেন না কেন, ফারাজি টেকনোলজি থেকে ঘুরে আসতে পারেন, তাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, ফিজিক্যাল শপ থেকেও আপনি ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন এরকম সব ফোনগুলি। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।